অদক্ষ ও দুর্বল শাসনেই হাসিনার পতন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যে তোলপাড়। ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে গ্রিন কার্ডধারীও, মার্কিন পর্যটন খাতে বড় ক্ষতির শঙ্কা। নাইজেরিয়ার খ্রিস্টানদের কথিত দুঃখে কাতর ট্রাম্প, উদ্দেশ্য ধর্ম নাকি তেল সম্পদের নিয়ন্ত্রণ? দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঝড় তুলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বলেছেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সাম্প্রতিক ক্ষমতা বদলের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন। 31 অক্টোবর সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় দোভাল বলেন, শক্তিশালী শাসনই রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তি। ইতিহাসেও সাম্রাজ্য ও গণতন্ত্রের পতনের মূল ছিল শাসন ব্যর্থতা। একথা উল্লেখ করে তিনি 3 দেশে অসাংবিধানিক ক্ষমতা বদলকে দুর্বল নেতৃত্বের ফল বলছেন। বিশ্লেষকদের প্রশ্ন, এ কি দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে ভারতের নতুন বার্তা? বিস্তারিত রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে দিল্লিতে রিসিভ করেছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেই থেকে শেখ হাসিনা আছেন মোদী সরকারের অত্যন্ত ক্ষমতাবান এই নীতি নির্ধারকের তত্ত্বাবধানে। এমনকি পাতানো নির্বাচনে শেখ হাসিনা বারবার ক্ষমতা ধরে রাখার নেপথ্যেও কলকাঠি নেড়েছিলেন এই অজিত দোভাল। তিনি 31 অক্টোবর যেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বোমা ফাটালেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি বললেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক ক্ষমতা বদলের পেছনে কোনো রহস্য নয়, দায়ী একটাই, অদক্ষ ও দুর্বল শাসন। 31 অক্টোবর জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় দোভাল কঠোর ভাষায় বলেন, রাষ্ট্র পরিচালনার দক্ষতা শুধু প্রশাসনিক বিষয় নয়, এটি একটি দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তার কথায় জাতি গঠনের প্রক্রিয়া এবং সেই জাতিকে টিকিয়ে রাখা দুটোর মূলেই থাকে শক্তিশালী শাসন। দুর্বলতা দেখা দিলে পতন অনিবার্য। তিনি ইতিহাসের উদাহরণ টেনে বলেন, অতীতের সাম্রাজ্য, রাজতন্ত্র, গোষ্ঠী শাসন কিংবা আধুনিক গণতন্ত্রের উত্থান পতনের গল্পের মূল কারণও ছিল শাসন ব্যর্থতা। এই প্রসঙ্গে তিনি প্রতিবেশী 3 দেশের সাম্প্রতিক ঘটনাবলীর দিকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় যে অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন ঘটেছে তা দুর্বল প্রশাসনিক কাঠামো ও অদক্ষ নেতৃত্বেরই ফলাফল। দোভালের এই মন্তব্য এমন এক সময় এলো যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। অন্যদিকে দেশের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচনী প্রস্তুতি চালাচ্ছে। এই পরিস্থিতিতে দোভালের মন্তব্যকে অনেকেই দক্ষিণ এশিয়ার চলমান রাজনৈতিক সমীকরণে ভারতের অবস্থান প্রকাশের ইঙ্গিত হিসেবে দেখছেন। বক্তৃতায় তিনি আরো বলেন, শুধু বাহ্যিক হুমকি নয়, অভ্যন্তরীণ দুর্বলতাই একটি রাষ্ট্রকে সবচেয়ে দ্রুত ভাঙতে পারে। দুর্বল শাসন ব্যবস্থা রাষ্ট্রকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করে, জনগণের আস্থা নষ্ট করে এবং শেষ পর্যন্ত রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়, যা ক্ষমতা বদলের মতো বড় পরিবর্তন ডেকে আনে। দোভালের বক্তব্য প্রকাশের পরই বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তিনি কি দক্ষিণ এশিয়ার বর্তমান রাজনৈতিক পালাবদল নিয়ে ভারতীয় নীতি নির্ধারণী মহলের দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেন, নাকি এটি আরো বড় কোনো বার্তার শুরু? নাজমা, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন অভিবাসন নীতিতে বিদেশিদের প্রবেশ ও প্রস্থানের সময় বাধ্যতামূলক ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার নিয়ম করেছেন। গ্রিন কার্ডধারী শিশু ও প্রবীণরাও এর আওতায় আসবেন। প্রশাসনের দাবি, এতে সীমান্ত নিরাপত্তা বাড়বে। তবে অধিকার কর্মীরা বলছেন, ফেশিয়াল রিকগনিশন ব্যবহারে গোপনীয়তা ও ভুল শনাক্তের ঝুঁকি রয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ নীতিতে মার্কিন পর্যটন খাতে বড় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি কার্যকর করেছেন। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও দেশ থেকে বিতাড়নের পাশাপাশি বৈধভাবে প্রবেশের নিয়মেও কড়াকড়ি আনা হয়েছে। এর ফলে 60-এর দশকের পর এই প্রথম যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান শুরু করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এ তালিকায় রয়েছে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় সহ নানা প্রক্রিয়ায় গ্রিন কার্ড প্রাপ্তরা। গত 28 ফেব্রুয়ারি একটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গত 27 অক্টোবর পর্যন্ত প্রায় 45,000 গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে তাদের কাছাকাছি ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশও দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোনো কর্মসূচিতে দাখিল করা তথ্য ও প্রমাণাদির সত্যতা নিয়ে সন্দেহ হলে তাদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিশ দিচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস। যুক্তরাষ্ট্রের নতুন এই নীতি কার্যকরের পর আতঙ্কে রয়েছেন গ্রিন কার্ডধারীরাও। এদিকে অভিবাসীদের কাজের অনুমোদন সম্প্রসারণের প্রথা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS। এই অনুমোদন বাতিলের আগে কাজের অনুমোদন নবায়নের আবেদন অপেক্ষারত থাকলেও কর্মীরা 540 দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতেই নতুন এই নীতি বলে জানায় USCIS কর্তৃপক্ষ। শাহিদা রুবি, মাইটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করেছেন মুসলিমদের হাতে হাজার হাজার খ্রিস্টান নিহত হচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলেন দেশটির সংঘাত কেবল ধর্মীয় কারণে নয়, সম্পদ ও আঞ্চলিক দ্বন্দ্বও এতে ভূমিকা রাখে। রিপাবলিকান নেতা টেড ক্রুজ ও রাইলি মোর ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের শরণার্থী নীতি কঠোর হওয়ায় নাইজেরিয়ার মানুষদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা সীমিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক হুমকির প্রেক্ষিতে প্রতিরক্ষা দফতর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। 1 নভেম্বর তিনি এক বিবৃতিতে বলেন, নাইজেরিয়ার সরকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ভয়াবহ হবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর যারা নিপীড়ন চালিয়েছে তাদেরকে জঙ্গি বা সন্ত্রাসী বলা যায়। তিনি আরও হুঁশিয়ারি দেন, সহিংসতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেবে। এর ঠিক একদিন আগেই যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে নাইজেরিয়ার সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ দুটি মাত্রার প্রতিফলন। একটি হলো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং অন্যটি হলো মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক প্রভাব বজায় রাখা। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলো এই পরিস্থিতি মনিটর করছে, কারণ এর প্রভাব দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। স্বর্গ নয়, ট্রাম্পের নাকে এবার নাইজেরিয়ার তেলের গন্ধ। আর তাই ধর্মের দোহাই দিয়ে খ্রিস্টানদের অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করে প্রার্থনার ভঙ্গিতে দেশটির তেলের মানচিত্র পর্যবেক্ষণ করছেন তিনি। প্রকৃত উদ্দেশ্য যেন স্পষ্ট, তেলের সুবিধা পেতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আফ্রিকার দেশ নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিশেষ নজরদারির তালিকায় রাখা হবে। ট্রাম্প অভিযোগ করেছেন দেশটির মুসলিমদের হাতে খ্রিস্টানরা গণহত্যার শিকার হচ্ছে। তার দাবির ভিত্তিতেই নাইজেরিয়াকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশেষ উদ্বেগের দেশ কান্ট্রিজ অব পার্টিকুলার কনসার্ন CPC তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সমালোচকরা বলছেন, ট্রাম্পের পদক্ষেপ ভবিষ্যতে নাইজেরিয়ার উপর অর্থনৈতিক ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের পথ সুগম করতে পারে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, নাইজেরিয়ায় খ্রিস্টান ধর্ম একটি অস্তিত্বের সংকটে রয়েছে, হাজার হাজার খ্রিস্টান হত্যা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, নাইজেরিয়ায় সংঘাতকে কেবল ধর্মীয় কারণে দেখা উচিত নয়। দেশটি উত্তর মুসলিম ও দক্ষিণ খ্রিস্টান অধ্যুষিত এবং উগ্রপন্থী বোকো হারামের সহিংসতা, সম্পদ ও ভূমি সংক্রান্ত দ্বন্দ্বের কারণে সংঘর্ষ ঘটে। সরকার দাবি করে এই সংঘর্ষগুলো প্রাথমিকভাবে ধর্মীয় নয়।
রিপাবলিকান নেতা টেড ক্রুজ এবং রাইলি মুর ট্রাম্পের সিদ্ধান্ত সমর্থন করেছেন, তবে শরণার্থী নীতি সমালোচিত হয়েছে। 2026 অর্থবছরে মাত্র 7,500 জন শরণার্থী গ্রহণের পরিকল্পনা রয়েছে। অর্থনীতিতে নাইজেরিয়া আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ। দক্ষিণাঞ্চলের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস দেশটির অর্থনীতিকে গুরুত্বপূর্ণ করেছে। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।